শুভ সময়। চ্যানেল আইতে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিযোজন, দেশজ জ্ঞান ও প্রযুক্তির সংমিশ্রণ। এ বিষয়ে আলোচনা করতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের 4 জন জলবায়ু বিষয়ক জ্ঞান ধারণ করেন এমন ব্যক্তিবর্গ। আমি একে একে সকলকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান পাশে উপস্থিত আছেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক জনাব ডক্টর ফজলে রাব্বি। তার ডান দিকে আছেন ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান। আমার বাম পাশে উপস্থিত আছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর তুহিন ওয়াদুদ এবং হেলভেটা সুইস ইন্টার কোঅপারেশনের জলবায়ু বিষয়ক কর্মসূচির প্রধান মোহাম্মদ মাহমুদুল হাসান। শুরুতেই আমরা জানতে চাইব ডক্টর তুহিন ওয়াদুদের কাছে, আপনি দীর্ঘদিন ধরে নদী বিষয়ক বিভিন্ন আন্দোলনের সাথে জড়িত আছেন। আমরা জানতে চাই যে নদী বিধৌত যে জেলাগুলো বাংলাদেশে, বিশেষত কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, সেই সব জায়গাগুলো জলবায়ু পরিবর্তনের কেন বেশি ঝুঁকিতে রয়েছে? জলবায়ু পরিবর্তনের অভিঘাতের সঙ্গে একটা নির্দিষ্ট স্থান ওরকম করে যুক্ত থাকে না, একটা সামষ্টিক ব্যাপার। তারপরও আমরা যদি নদী বিধৌত যে জেলার কথা বলছেন এগুলোর দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে আমাদের জলবায়ু পরিবর্তনের সঙ্গে এই জেলাগুলোর একটা গভীরতর সম্পর্ক আছে। আমি যদি তিস্তা নদীর কথা বলি, কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত হওয়া একটা নদী হচ্ছে তিস্তা। এই তিস্তা নদী তো একটা অনেক গভীর নদী ছিল, সারা বছর পানি থাকতো। এই নদীর পানি যখন একদম শুকিয়ে যায়, তখন তার দুই পার যে মাটির যে গঠনটা থাকে, সেই গঠনটা আর স্বাভাবিক থাকে না। যখন গঠনটা স্বাভাবিক থাকে না, পরে যখন হঠাৎ করে পানি আসে তখন প্রচুর ভাঙে। এটা গেল ভাঙনের দিক। আবার যখন পানির স্তরটা অনেক নিচে নেমে যায় এবং পার্শ্ববর্তী এলাকায় যখন গভীর নলকূপ দিয়ে পানি তোলা হয়, তখন কিন্তু এই পানির আশেপাশে অববাহিকার যে আছে সেই স্তরই নিচে নেমে যায়। দিনাজপুরে 2-3 বছর আগে গ্রীষ্মকালে একটা নিউজ হলো যে কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। এরকম ঘটনা কুড়িগ্রামের নাগেশ্বরীতে আমরা দেখেছি যে গ্রীষ্মকাল, রাতের বেলা প্রচুর কুয়াশা হচ্ছে। এই যে দিনের বেলা প্রচণ্ড তাপ, রাতের বেলা কুয়াশা, এই বৈশিষ্ট্য কিন্তু আমাদের এলাকার জনপদের সঙ্গে যায় না। আমি প্রচুর প্রবীণ লোকের সাথে কথা বলেছি, তারা আগে এটা কখনো দেখে নাই। যেটুকু ইতিহাস থেকে, যেটুকু লেখাপড়া আমরা করেছি, এই চিত্র এখানকার নয়। আমাদের এই এলাকায় ধরুন প্রচুর জীববৈচিত্র্যের উপর এর একটা নেতিবাচক প্রভাব পড়েছে। আমাদের এই এলাকায় যে বিলগুলো ছিল, সব বিলগুলোতে ওষুধ দিয়ে যে কৃত্রিমভাবে মাছ চাষ করা হয়, এর ভেতর দিয়ে প্রচুর মাছ কমে গেছে, পোকামাকড় কমে গেছে। এসব কমে যাওয়ার কারণে পাখি কমে গেছে। একটার সঙ্গে তো আরেকটা সম্পর্ক। নদীতে যে এখন মাছ, সেই মাছের স্বাদ কমে গেছে। কারণ হচ্ছে যে এই নদীতে আগে যেসব খাবার খেত সেই সব খাবার নেই। তাহলে আমরা যখন দেখছি যে পানির স্তর নিচে নেমে যাচ্ছে, মাটির গঠন বদলে যাচ্ছে, এর প্রভাব যখন গিয়ে কৃষিতে, জীববৈচিত্র্যের উপর পড়ছে, এটা কিন্তু সামষ্টিকভাবে জলবায়ুর উপর একটা নেতিবাচক প্রভাব ফেলছে। এই যে সামষ্টিকভাবে সারা বিশ্বে যে জলবায়ু পরিবর্তনের অভিঘাত, সেই অভিঘাতের সঙ্গে কিন্তু আমাদেরও একটা নেতিবাচক অংশগ্রহণ তৈরি হয়ে যাচ্ছে। আমি একটু জানতে চাই ডক্টর ফজলে রাব্বি, আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন রকম নীতিমালা প্রণয়নের সাথেও যুক্ত ছিলেন। তো আমাদের জানার জায়গাটা হচ্ছে যে পুরো বাংলাদেশই তো জলবায়ু পরিবর্তনজনিত বিষয়ে বিভিন্ন প্রতিঘাতের শিকার হচ্ছে। তো আমাদের এই নদী বিধৌত জেলাগুলো, বাংলাদেশের জলবায়ুর যে নীতিমালাগুলো আছে, এগুলোতে কি আলাদাভাবে কোনোভাবে এর প্রতিফলন দেখা যায়? যে আপনি বলেছেন যে জলবায়ু পরিবর্তন অভিযোজন পরিকল্পনা, সেটা আমরা বলে থাকি ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান। সেখানে কিন্তু ওয়াটার সেক্টরকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে এবং পাশাপাশি ফ্লাড প্লেন, তারপর ফ্লাড প্লেন এলাকা, চর এরিয়া, এটা আলাদাভাবে 11টা সেক্টরের মধ্যে 3টা সেক্টরই নদী কেন্দ্রিক। তো সেখানে বলা হয়েছে, আপনি যদি এটাতে ইন ডেপথে যান, আমরা দেখব যে 113টা ইন্টারভেনশন বলা হয়েছে টোটাল। তার মাঝে বলা হয়েছে ওখানে আমাদের $230 বিলিয়ন লাগবে আপ টু 2050। এটা টাকার অঙ্কে, তো বিলিয়ন বললাম, টাকার অঙ্কে তো অনেক বেশি।
সেটা যদি আমি করি, সেক্ষেত্রে ওয়াটার সেক্টর, সেটা কোস্টালও আছে, বাট ওয়াটার সেক্টরেই অর্ধেক অর্থায়ন। তার মানে আপনি এটা বোঝা যাচ্ছে যে নদীটা আমাদের জন্য এবং নদীর সাথে ওয়াটার সেক্টরটা আমাদের জন্য কত ইম্পর্টেন্ট। পার্টিকুলারলি আপনি যদি বন্যা কেন্দ্রিক অথবা আকস্মিক বন্যা কেন্দ্রিক যদি আপনি পরিকল্পনার কথা বলেন, সেক্ষেত্রে যে ডক্টর তুহিন ওয়াদ যেটা মাত্র বললেন যে আমাদের পানির সাথে এগ্রিকালচার, ফিশারিজ, লাইভস্টক, এবং উনি বললেন কিন্তু আমাদের স্বাস্থ্য, আমাদের বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য, আসলে সব কিছুই তো পানি কেন্দ্রিক। পানির অপর নাম জীবন, পানির সাথে নদীর খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো সেক্ষেত্রে আমি যেটা বললাম, ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যানে অ্যাড্রেস করা হয়েছে। আরেকটা গভর্নমেন্টের পরিকল্পনা আছে, সেটাকে বলে আমরা বলি ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন। এটা প্রধানত গ্রিন হাউস গ্যাস এমিশন কীভাবে কমা হবে সেটা বলেছে, বাট সাথে সাথে নদী কেন্দ্রিক অভিযোজনটাও কিন্তু এখানে আনা হয়েছে। আর আপনি এটা জেনে থাকবেন যে আমাদের 100 বছরের যে পরিকল্পনা বাংলাদেশ ডেল্টা প্ল্যান যেটা আমরা বলে থাকি, সেটাও কিন্তু টোটালটাই পানি এবং এর মধ্যে নদী কেন্দ্রিক, নদী অববাহিকা কেন্দ্রিক, এটাও মানে ব্যাপক পরিকল্পনা রয়েছে। তো 3টা পরিকল্পনা আমরা বলতে পারি, এবং সব কিছু মিলিয়ে যেটা একটা প্রোগ্রাম আছে বাংলাদেশ গভর্নমেন্টের, সেটাকে আমরা বলি বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান। সেখানে ওয়াটার সেক্টরটাকে খুবই ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে, এবং এটার সাথে সম্পৃক্ত করে নদী কেন্দ্রিক এবং এর মধ্যে কোস্টাল এলাকাকে এবং আমাদের চর প্রবণ বা নদী ভাঙ্গন প্রবণ এলাকাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এখন একটু শুনতে চাই ডক্টর শহীদুজ্জামানের কাছ থেকে, কিভাবে জলবায়ু পরিবর্তন জনিত বিষয়গুলো মানুষের জীবন জীবিকাকে প্রভাবিত করছে ওই অঞ্চলের। বিশেষত যদি আমরা কুড়িগ্রাম অঞ্চল, রংপুর অঞ্চল, বাংলাদেশের নর্থ ওয়েস্টে এই চেঞ্জটা দেখি। একটু আগে তুহিন ভাই যেটা বলেছেন যে এই চেঞ্জিং সিনারিওটা কিন্তু এত দ্রুত দৃশ্যমান হচ্ছে, কারণ গত 50 বছরের যদি আপনি জীবন এবং জীবিকায়ন আমরা এখানে দেখি, যে সেটাতে অসম্ভব ধরনের স্ট্রাগলিং যেটি তৈরি হচ্ছে, তার সবচেয়ে বড় জলবায়ু পরিবর্তনের কারণে। তার সবচেয়ে বড় যে উদাহরণগুলো, তার ভিতরে একটা হচ্ছে যে আপনার বর্ষার যেটা ডিলেইড বা এটা একটা ফোরকাস্ট করা যায় না। আগে কিন্তু বলা যেত যে আপনার এটা হচ্ছে একটা রেইনি সিজন, কিন্তু এটা এখন কখন আপনার আকস্মিক বন্যা হবে আমরা আগে থেকে জানি না। খরার যে প্রবণতা তৈরি হয়েছে এখানে, এবং সেটা অদ্ভুতভাবে এই জিনিসগুলোর সঙ্গে যে মানুষ কৃষি এবং জীবিকায়নের সঙ্গে যুক্ত হবে, মানুষের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে মানুষ জানতো যে আমাকে বর্ষাকালে কি করতে হবে, আমাকে গ্রীষ্মকালে কি করতে হবে। ঋতু বৈচিত্র্যের সঙ্গে যে তার জীবিকায়ন ছিল, সেটি কিন্তু সাংঘাতিকভাবে এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ মানুষ এই প্রেডিকশনটা সেভাবে করতে পারছে না। নতুন করে আরও যে সমস্ত জায়গা তৈরি হয়েছে, সেখানে ধরেন যে খুবই ঘন ঘন বজ্রপাত হচ্ছে, শিলাবৃষ্টির পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে, এবং নর্থ ওয়েস্টে ফ্লাশ ফ্লাডের কারণে আকস্মিক বন্যা। বাংলাদেশের যদি কোনো অঞ্চলেও বন্যা না হয়, আমরা যদি বলি এবছরে তেমন বন্যা হয়নি, কিন্তু তারপরেও এই বন্যাগুলো হচ্ছে, এবং সেটি তুহিন ভাইও বলেছেন যে নদী যেভাবে ভরাট হচ্ছে, যেই কারণে মানুষের জীবন এবং জীবিকায়নের সবচেয়ে বড় যে প্রবলেম, সেটা হচ্ছে যে সে যে ধরনের লাইফ সাইকেলের ভেতর দিয়ে যেত, সেটি তার পেশার ক্ষেত্রে, তার জীবনের ক্ষেত্রে, তার উৎপাদনশীলতার ক্ষেত্রে সেটি নানাভাবে তাকে বিঘ্নিত করছে, এবং সেই জীবন তাকে এক ধরনের দুর্গত জীবনে পরিণত করছে। সেটি তার খাদ্য নিরাপত্তাকে যেমন ক্ষতিগ্রস্ত করছে, ঠিক একইভাবে তার শিক্ষা, স্বাস্থ্য এবং তার দৈনন্দিন যে কর্মপ্রবাহ, সেক্ষেত্রে আপনার আমি খুব শর্টলি খালি একটি এক্সাম্পল দিই, যে প্রায়শই বলা হয় যে কথাটা আমাদের পলিসি মেকারদেরও বিবেচনা করতে হবে, যে বলা হয় যে এত কাজ করা হয়, কুড়িগ্রামে কেন এখনো দরিদ্র থেকে গেল। এটি বলার সময় আমরা এটিও চিন্তা করি না কেন যে এত কাজ করা হয় কুড়িগ্রামের জলবায়ু পরিবর্তনের জন্য, সেখানকার মানুষের যে নানাবিধ সংকটগুলো তৈরি হচ্ছে, সেটিকে আমরা স্পেশালি লোকালাইজড বেসড, রিজিওনাল বেসড ডিজাইন করে, এই যে একটু আগে আমাদের ডক্টর ফজলাবি মহোদয় যেটা বলেছেন যে প্ল্যানগুলো আছে, কিন্তু এটাকে মনে রাখতে হবে যে এটা যদি আমি এরিয়া বেসড প্ল্যান না করি, তাহলে কিন্তু এই ক্লাইমেট ভালনারেবিলিটির যে কজ অ্যান্ড ইফেক্ট, সেটাকে খুব সাকসেসফুলি ট্র্যাক করা, এটা কিন্তু একটু ডিফারেন্ট, এবং এটি আমরা মনে করি যে মানুষকে বাঁচানোর জন্য এটি খুব প্রয়োজন। আমরা মাহমুদুল হাসান সাহেবের কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনার যে কর্মসূচি খাদ্য, পানি এবং জলবায়ু পরিবর্তন,
আপনি যদি একটু প্রতিফলন করতেন যে এই জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক নিরাপত্তা কিভাবে প্রভাবিত হচ্ছে? আমরা ঠিক যখন এই মুহূর্তে চ্যানেল আর স্টুডিওতে কথা বলছি, ঠিক তখন দক্ষিণাঞ্চলের অনেক নারীকে তার আজকের খাবার পানি সংগ্রহ করতে 2 থেকে 4 মাইল অতিক্রম করতে হচ্ছে। হয়তোবা কিছু কিছু পরিবর্তন এসছে, কিন্তু মাইল খুব বেশি কমেনি। একইভাবে যদি আমরা উত্তরবঙ্গের দিকে তাকাই, বরেন্দ্রভূমির দিকে তাকাই, যেখানে আজকে আমরা ভূগর্ভস্থ পানির সংকট নিয়ে কথা বলছি, সেখানেও কিন্তু নারীদেরকেই পানি সংগ্রহ করতে যেতে হচ্ছে। তিনি হয়তো এই সময়টা তিনি অন্য কোনো কাজ করতে পারতেন। এটা চরম বাস্তবতা, ঠিক যেই মুহূর্তে আমরা এখন কথা বলছি। শুধু পানির সংকটকে নিয়ে যদি আমরা চিন্তা করি দক্ষিণবঙ্গ কিংবা উত্তরবঙ্গের ক্ষেত্রে, দু জায়গাতেই বিপদাপদ অনেক বেশি। আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, জলবায়ু পরিবর্তন প্রতিদিনের সমস্যা এখন, এবং বিজ্ঞান বলছে আমাদের জলবায়ু পরিবর্তন আগামী দিনগুলোতে আরও প্রকট হয়ে উঠবে যদি আমরা জলবায়ু পরিবর্তনের জন্য প্রধানতম যে কারণগুলো আছে সেটাকে যদি আমরা কোনো অংশেই কমাতে না পারি। পানি সংকটকে মোকাবেলা করার ক্ষেত্রে অনেকগুলোই আমরা কর্মসূচি নিচ্ছি, বিশেষ করে আমরা যারা সরকারের উন্নয়ন সহযোগী হয়ে কাজ করি। আমরা দক্ষিণাঞ্চল যদি কথা বলি, সেক্ষেত্রে আমাদের বৃষ্টির পানি সংরক্ষণ পদ্ধতি আছে, সেটা প্রতিটি বাড়িভিত্তিক যেমন বৃষ্টির পানি সংরক্ষণ আছে, একইভাবে কমিউনিটি যেন সেই পানিটা পায় সেই পানির ব্যবস্থাপনা করা হচ্ছে। নতুন নতুন অনেক প্রযুক্তি এখন আসছে। আমরা অবশ্যই আমাদের আলোচক বিন্দুদের কথার মধ্যে দিয়ে উঠে আসবে যে আমরা আগামী দিনগুলোতে এই জাতীয় প্রযুক্তি কী নিয়ে আমরা চলতে পারি। সেটা আমরা কৃষির পানির কথা বলি, কৃষির পানি খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে বরেন্দ্রভূমিতে আমরা এখনও ভূগর্ভস্থ পানির উপরে ভিত্তি করে আমরা কিন্তু বড় চাষটা করি। কিন্তু এটাও ঠিক যে আমরা বর্ষাকালে যে পানিটা থাকছে সেই পানিটা কতটা সংরক্ষণ করতে পারছি। আমরা প্রত্যেকে এখন নেচার বেস সলিউশন বা প্রকৃতির কাছে ফিরে যাওয়ার গল্পটা করছি, এবং আমাদের যে খাল বা আমাদের যে আরও পানির যে আধার সেগুলো দিনের পর দিন নষ্ট হচ্ছে, যেটা তুহিন ভাই কিছুক্ষণ আগে বললেন। আমাদের নদীর সংখ্যা কমেছে, আমাদের খালের সংখ্যা কমেছে। আমরা খালে যদি পানি সংরক্ষণ করে রাখতে পারতাম তাহলে শুষ্ক মৌসুমে এই পানিটা কিন্তু আমরা ব্যবহার করতে পারতাম। একইভাবে আমাদের বাড়িভিত্তিক যে কর্মসূচি থাকে, কৃষি ব্যবস্থাপনা বাড়িভিত্তিক যে সবজি চাষ থাকে, সেখানেও মানুষ বিভিন্ন রকম প্রযুক্তি সংরক্ষণ করেছে। শুধুমাত্র আমরাই যারা কাজ করছি তা না, আমাদের কৃষি সম্প্রসারণ বিভাগ আছে, একই সাথে বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তি আছে, যে প্রযুক্তিগুলো নিয়ে আমরা খাদ্য নিরাপত্তার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের খাদ্য নিরাপত্তার আরেকটা জায়গা হচ্ছে যে আমাদের কৃষকের জ্ঞান আছে। আমাদের কৃষক জানেন যে কখন কোন বীজটি বুনলে তিনি ভালো ফল পাবেন, কিন্তু তিনি যেই বীজটাই ফলান না কেন, আজকের জলবায়ু পরিবর্তনের কথা যখন বলি, দক্ষিণাঞ্চলে প্রচণ্ড লবণাক্ততা, সেই লবণাক্ততায় আজকে কৃষকের সেই বীজ আর কাজ করছে না। তাহলে তাকে আমাদের লবণ সহনশীল আমাদেরকে বীজ দিতে হবে। আমাদের হাওড় এলাকায় সেখানে বন্যার যে প্রচণ্ড ভয়াবহতা, যেটা আমরা 2022 সালের দিকে দেখেছি সিলেটে, যেটি 120 বছরের ইতিহাস ভেঙেছে, সেই জায়গাতে আমাদের কিন্তু বন্যা সহনশীল বিভিন্ন রকম রাইস ভ্যারাইটি চলে এসছে। আমরা আবার একটু ডক্টর তুহিনের কাছ থেকে জানতে চাই, 20 বছর আগেও তো আমরা জলবায়ু পরিবর্তন নিয়ে এত আলোচনা করতাম না। আমার মনে আছে ছোটবেলায় আমরা বলেছি উনো বর্ষায় দুনো শীত। এই ধরনের বিষয়গুলো দিয়ে আমরা প্রকৃতিকে ধারণ করতাম, জানতাম। তো ওই সময়ও তো মানুষ এই রকম বিভিন্ন অবস্থায় নিজেদেরকে খাপ খাইয়ে নিয়েছেন। এই স্থানীয় জ্ঞানগুলো কি? আসলে একটা মানুষ টিকে থাকার জন্য কোনো না কোনোভাবে অভিযোজন প্রক্রিয়ার ভেতর দিয়েই যায়। এটা শুধু মানুষের ক্ষেত্রে বললে ভুল হবে, এটি অন্যান্য পশু পাখির ক্ষেত্রেও সত্য। আমরা শহরে এখন চিল যেসব জায়গা থেকে খাবার সংগ্রহ করে, আগে চিল এসব জায়গা থেকে খাবার সংগ্রহ করতো না। ইউক্যালিপটাস গাছ যখন প্রথম লাগানো হয়েছে তখন সেখানে কোনো পাখি বসতো না, এখন সেই গাছে পাখি বাসা করে। এটা হচ্ছে, এর অর্থ এই নয় যে ইউক্যালিপটাস গাছ লাগাতে হবে, ওর ক্ষতি অনেক, আমরা সেটা লাগানোর কথা বলি না। সরকার নিষেধও করেছে আইন করে যে এটা লাগানো যাবে না। মানুষের ক্ষেত্রে যেটা হয়েছে যে মানুষ তো টিকে থাকার লড়াই, এবং বিশেষ করে আমরা যে সমস্ত অঞ্চলের মানুষের কথা বলছি এদের কিন্তু বেঁচে থাকার লড়াই। আমরা দেখেছি দেশের সরকার কি করে, সরকার উন্নত জায়গার জীবনকে আরও উন্নত করার জন্য এগিয়ে আসে, আর এই সব জায়গার মানুষরা লড়াই করে বেঁচে থাকার জন্য। এখানে জামান ভাই একটু আগে সে কথা বলছিলেন। তো আমরা দেখি কি করেছে তারা। আমরা দেখি যে যখন প্রচুর ভাঙন হতো তখন ভাঙনের সময় আমরা এটাকে লোকায়ত জ্ঞান বলি, বাঁশের যে বান্ডেলিং সিস্টেম, এই সিস্টেম কিন্তু ভাঙন রোধে সহায়ক। এখন পর্যন্ত 2025 সালে এসেও
আমরা বলি যে বান্ডেলিং পদ্ধতির যদি ঠিকমতো কাজে লাগানো যায় তাহলে নদী যেভাবে ভাঙছে এই ভাঙন রোধ করা সম্ভব। এবং এইভাবে রোধ করতে হলে প্রচুর বাঁশ লাগাতে হবে আমাদের, সে বাঁশ তো আমাদের মাটি আছে লাগানোর জন্য। এবং তো এখন যেভাবে লাগানো হয় এটা প্রকৃতি বান্ধব নয়, কিন্তু বান্ডেলিংটা হচ্ছে প্রকৃতি বান্ধব, নদী বান্ধব। আমরা এটা হচ্ছে লোকায়ত জ্ঞান। এই জ্ঞানটা কিন্তু এই কোনো প্রযুক্তি এসে আমাদেরকে শিখিয়ে দিয়ে যায়নি। মানুষ ঠেকে 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 দীর্ঘদিন বংশ পরম্পরায় আমরা কিন্তু এগুলো এই জ্ঞানগুলো অর্জন করেছি। ধরুন যে গ্রামের মানুষ একটা জমি কিন্তু ফাঁকা দেখবে না, তারা ফেলে রাখে না। কোনো অবস্থাতেই তারা ফেলে রাখা দেখবে না। কেন দেখবে না? কারণ কৃষক সারা জীবন যিনি চাষ করেন তার জমি পড়ে থাকা তার জন্য মানে আনন্দেরও নয়, যদি ক্ষতিও হয় উৎপাদনে তবু ধান চাষ করবে। আমরা দেখেছি প্রযুক্তির সঙ্গে স্থানীয় জ্ঞান কিংবা লোকায়ত জ্ঞানের সংমিশ্রণে কি করে চরের মানুষ, নদী পাড়ের মানুষ কিংবা জলবায়ুর অভিঘাতে বিপর্যস্ত মানুষ তাদেরকে এগিয়ে নিতে পারে সেই আলোচনা হচ্ছে। কিন্তু আমরা দেখেছি এর আগে যে প্রযুক্তি এনে দেওয়া হয়েছে, লোকায়ত জ্ঞানটাকে বা স্থানীয় জ্ঞানটাকে উপেক্ষা করা হয়েছে। উপেক্ষা না করে যে সমন্বয়ের চেষ্টা, আমরা মনে করি যে শুধু এটা জলবায়ুর ক্ষেত্রে নয়, আমাদের সমস্ত ক্ষেত্রে, আমাদের শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা যেখান থেকে যা গ্রহণ করি না কেন, আমাদের দেশীয় ইতিহাস, ঐতিহ্য তথা লোকায়ত জ্ঞান তথা স্থানীয় জ্ঞানের সঙ্গে সমন্বয় করেই আসলে আমাদের পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার চেষ্টা করাটাই আমরা মনে করি উত্তম। আবার জানতে চাচ্ছি ডক্টর ফজলে রাব্বি, উনি বললেন এই সংমিশ্রণটা খুবই প্রয়োজন, তো এটি আসলে কতটুকু ব্যবহার করা হচ্ছে? আর এই যে বড় বড় কর্মসূচিগুলো গ্রহণ করা হয় বা সরকারি পর্যায়েও যেগুলো হয়, স্থানীয় জ্ঞানকে কতটুকু ব্যবহার করা হচ্ছে, এর জায়গা কোথায়? আপনি সকল ক্ষেত্রেই দেখবেন যে আসলে যারা ওই এলাকায় বসবাস করেন তারা দীর্ঘদিনের অভিজ্ঞতায় তারা কিন্তু নিজেদের প্রযুক্তি রয়েছে, এটা ইন্ডিজিনিয়াস টেকনোলজি বলি, আচ্ছা তাদের মতো করে। তবে এখন যেটা হচ্ছে সংমিশ্রণ হচ্ছে। তা আপনার প্রশ্নটা হচ্ছে কি এটা কি আগের জ্ঞান বা ইন্ডিজিনিয়াস নলেজটাকে আমরা ব্যবহার করি? যেমন আমি ছোট এক্সাম্পল দিই, উনি খুব একটা সুন্দর এক্সাম্পল দিলেন। আমি গত মাসেই গেলাম কুড়িগ্রামে, যে ফ্লাড প্রন আমরা ওখানে প্রজেক্ট নিচ্ছি, আমি জাস্ট ফিজিবিলিটি স্টাডির জন্য গেলাম। জিজ্ঞেস করলাম যে তোমরা এখানে কি অবস্থা কী করে, আমি তো ওইদিকে ছিলাম, ভেঙে গিয়েছে। তো দেখলাম ওখানে কিছু ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের কিছু ব্লক দেওয়া আছে, এই তো তোমাদের তো প্রোটেকশনে। একজন একদম পুরো রেগে গিয়েছে, তা আমাকে বলছে 50 কোটি টাকা খরচ করছে স্যার। এই যে উনি যেটা বললেন আমার হঠাৎ করে মনে হলো, স্যার আমি যদি 5 কোটি টাকা দিয়ে আমি বাঁশ দেওয়া করতাম, দেখেন স্যার এটা দিয়েও আমার বাড়ি রক্ষা হয় নাই। তার মানে কি আপনি এই যে শত বছরের যে জ্ঞান সেটা উপেক্ষা করার তো মানে আপনার কোনো সুযোগ নেই। তো মাহমুদুল হাসান যেটা বলল কিছুক্ষণ আগে, যে আমরা তো প্রকৃতির সাথে বাস করি, আমরা প্রকৃতি নিয়ে চলি, এবং সে বলল যে এই যে স্যালাইন টলারেন্ট ভ্যারাইটি বের করেছি, স্যালাইনটা এত বেড়েছে যে প্রকৃতির সাথে যে মানুষ মিলেমিশে যেটা শিখেছে সেটা গ্র্যাজুয়াল ছিল, কিন্তু এখন পরিবর্তনটা এত র্যাপিড যে বৈজ্ঞানিক জ্ঞান বা টেকনোলজি ছাড়া অ্যাডজাস্ট করতে পারছে না। কুড়িগ্রামের এক্সাম্পলই বলি, যে তোমাদের গতবার কি ধান হয়েছে স্যার? বন্যায় তো ডুবে গিয়েছে। তো একজন বললো আমার ধান ছিল কি, যে আমি তো একটা লোকাল ভ্যারাইটি, তোমার নাম কি? আমার যতটুকু মনে পরে বললো যে গাঞ্জা। আমি কই এটা কি জিনিস? এটা লোকাল ভ্যারাইটি, এইটা ডুবলেও মোটামুটি একটা ফলন পাওয়া যায়। আমার মোটামুটি 50 ভাগ আমি ফলন পেয়েছি। আর যারা হাই ইয়েল্ডিং ভ্যারাইটি করেছিল তাদের মানে পুরোটাই মিস গিয়েছে। এটা বলার আমার উদ্দেশ্য হচ্ছে যে আসলে যে আমাদের মানে শত বছরের যে জ্ঞান, লব্ধ জ্ঞান, অভিজ্ঞতা, এটাকে ইগনোর করা যাবে না। তবে সরকারি পর্যায়ে সকল ক্ষেত্রে যে এই জ্ঞানটা এসছে, ডকুমেন্টেড হয়েছে, সেটা বলা যাবে না। আবার একটু ডক্টর শহীদুজ্জামানের কাছ থেকে জানতে চাচ্ছি, ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কিভাবে স্থানীয় জ্ঞানগুলোকে কাজে লাগিয়ে কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে, অভিযোজনে সহায়তা করছে? প্রথমত হচ্ছে যে আমরা নীতিগতভাবে বিশ্বাস করি যে মানুষের সঙ্গে কাজ করলে আসলে ডিগনিটি নিয়ে কাজ করতে হবে। যেটা আমরা যদি এটা মনে করি যে আমাদের একটা সিদ্ধান্ত চাপিয়ে দিলেই সিদ্ধান্ত ঘটে গেল, যে কারণেই আমাদের দেশে সব সংকটগুলো তৈরি হয়। কারণ আমরা যদি কৃষকের মতো, মানুষের মতো, ক্ষতিগ্রস্ত মানুষের মতো করে না ভাবতে পারি, তাহলে এই অভিযোজনের কার্যক্রমগুলো আসলে খুব চ্যালেঞ্জিং হয়। তো ওনারশিপের মূল জায়গাটি হচ্ছে সেই ক্ষেত্রে, এবং ডেফিনেটলি এখন ইএসডিওর ক্ষেত্রে এই কাজগুলোতে অবশ্যই আমরা যে লোকজ জ্ঞান এবং কারিগরি যে প্রযুক্তি, সেই দুটোকে সংমিশ্রণ করার চেষ্টা করি
মূলত মানুষের সাথে আলোচনা করেই এবং তাদের প্রয়োজনের নিরিখে দু একটি উদাহরণ যদি দিই, তাহলে আমরা কিন্তু বছর দশেক আগেও যে আপনি যদি দেখেন যে এখানে অনেক বজ্রপাত হতো না, এখন এটি অনেক বেড়েছে এবং খরা বেড়েছে, শৈত্যপ্রবাহ বেড়েছে। কৃষকরাও যখন চাষ করে তখন দেখা যায় যে হঠাৎ বজ্রপাতে যে সে চলে এসে কোথাও একটা শেল্টার নেবে, সেই জায়গাটিও নেই। আমরা কুড়িগ্রামে হেলভেটার সহ যে কৃষকদের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা কিন্তু এই মাঠের ভিতরে বজ্র নিরোধক কিছু শেল্টার তৈরি করার চেষ্টা করেছি, যেটি আগে আসলে এভাবে হয়নি বাংলাদেশে। এটি যে শুধুমাত্র মানুষকে এই বজ্রপাত থেকে রক্ষা করছে তা না, এই ভয়াবহ গরমেও মাঠ থেকে সে এসে একটু রেস্টিংয়ের জন্য যেমন কাজ করছে, আবার অন্য সময় বর্ষার সময়ও সে এখানে হয়তো তার যে উপকরণ সেটিও রাখতে পারছে। তো এই কাজগুলোর অভিনবত্ব আমরা দাবি করছি না এজন্য যে এটি কিন্তু আসলে দেশজভাবেই মানুষই মনে করেছে যে আমাদের যে তৃণমূলের মানুষ তারা মনে করেছে এই ব্যবস্থাগুলো থাকলে ভালো হয়। আমরা কিন্তু এই যে আপনার সারফেস ওয়াটারের জন্য সৌর প্রযুক্তিতে যে ইরিগেশনের কাজগুলো সেখানে শুরু করেছি, যে ডিপ টিউবওয়েলের বদলে যেহেতু আমরা বারবার বলছি যে পানির নিচে আপনার আমাদের লেয়ার নেমে যাচ্ছে, আমাদের ওই অঞ্চলে ডোঙ্গা বলতো একসময়, এই ডোঙ্গাতে করে কিন্তু নদী থেকে এই পানি নিয়ে সেচের কাজে ব্যবহার করা হতো এবং সেটি ছিল একেবারেই একটি দেশজ প্রযুক্তি। এখন যেহেতু ডোঙ্গাতে করে এটি নেওয়া একটু কঠিন, সেজন্য এটিকে মূলত একটি আপনার ক্লাইমেট স্মার্ট টেকনোলজির মাধ্যমে, সোলার প্রযুক্তির মাধ্যমে এই কার্যক্রমগুলো কিন্তু আমরা এই আপনার নদী থেকে এই জল সংগ্রহ করে এই চাষবাসে ব্যবহার করছি। এই একই সম্পর্কিত প্রশ্নই মাহমুদুল হাসান আপনার জন্য, যে এই যে নবায়নযোগ্য শক্তির কথা আমরা বলছি বা ধরুন আগাম সতর্ক বার্তা যেগুলো কিনা এই বিপন্ন মানুষকে সহায়তা করবে প্রস্তুতি নিতে, এই প্রযুক্তিগত বিষয়গুলো কতটুকু মানুষের বান্ধব? একটা বিষয় একটু মাথায় রাখতে হবে যে আমরা যখন জলবায়ু পরিবর্তনের কথা বলি, এক এক অঞ্চলের মানুষের সমস্যার ধরন এক এক রকম, এটা বাস্তবতা, এটা আমাকে মাথায় রাখতে হবে। এবং এই জন্য বলি যে আমাদের অভিযোজনগুলো এক এক অঞ্চলের জন্য এক এক রকম হয়ে যাবে। আমরা যখন কুড়িগ্রামের নাগেশ্বরীর কথা বলছি, তার কৃষিভিত্তিক যে অভিযোজন আর আমাদের খুলনার কয়রা তার অভিযোজনটা একরকম না, কিন্তু দু জায়গাতে প্রশমন অথবা নবায়নযোগ্য জ্বালানির যে প্রযুক্তি সেটা কিন্তু একই রকম। আমি একটা ছোট একটা উদাহরণ দিচ্ছি। বাংলাদেশকে আমরা সোলার নেশন বলি। বাংলাদেশে উদাহরণ আছে, গ্রামীণ বাংলায় বাংলাদেশের 60 লক্ষ বাড়িতে সৌর বিদ্যুৎ প্রযুক্তি সম্প্রসারণ করা হয়েছে। বাংলাদেশে এখন গ্রামে গ্রামে অনেক জায়গায় সৌর বিদ্যুতের স্ট্রিট লাইট দেখা যায়। বাংলাদেশে যেটা একটু যেমন ভাই বলছিলেন যে আমাদের ইরিগেশন যেটা আমরা বলি যে সেচ প্রকল্প, সেখানে অনেকগুলো সৌর বিদ্যুৎ চালিত কিন্তু সেচ প্রকল্প আমাদের আছে। শহরে শহরে কিন্তু এখন আমাদের কিন্তু ছাদে ছাদে রুফটপ দেখা যায়। অর্থাৎ আমাদের যে জীবাশ্ম ভিত্তিক জ্বালানির যে জায়গা, সেখান থেকে জ্বালানি উৎপাদনের চাইতে আমরা নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকে যাচ্ছি। একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে বাংলাদেশ কিন্তু পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী অত্যন্ত কম। হ্যাঁ, সেটাকে আমরা বলি যে 0.56 ভাগ, কিন্তু জলবায়ু পরিবর্তনের বিপদাপন্নতায় বাংলাদেশের যদি স্কেল বলি, এটা 6 কিংবা 7-এ সবসময় অবস্থান করছে। কিন্তু এই প্রশমন কিংবা মিটিগেশন টেকনোলজি কিন্তু দিন শেষে বাংলাদেশের অভিযোজনকেই সংযুক্ত করে, অভিযোজনকেই এমফাসিস করে। আমরা একদম আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আলোচকদেরকে প্রত্যেককে অনুরোধ করব, আপনারা যদি দর্শকদের জন্য কোনো বার্তা দিতে চান। ডক্টর ফজলে রাব্বি। জলবায়ু পরিবর্তন একটা বাস্তবতা এবং আমরা গত 200 বছর পৃথিবীব্যাপী প্রচুর পরিমাণ গ্রিন হাউস গ্যাস এমিশন হয়েছে এবং বিজ্ঞানীরা বলেন কমপক্ষে 100-200 বছর এটা বাস্তবতা থাকবেই। সেক্ষেত্রে আমাদের অভিযোজনে আমাদের প্রস্তুত থাকতে হবে, কারণ সার্ভাইভাল ইজ দ্য বিগেস্ট ইস্যু। এটাকে আমরা কোনোভাবেই অবহেলা করতে পারি না। শহীদুজ্জামান। আমার বক্তব্য হচ্ছে যে আমরা যেন সবসময় যে কোনো সলিউশনের ক্ষেত্রে দেশজ জ্ঞান এবং মানুষের পরামর্শ এবং সম্পৃক্ততাকে খুবই সম্পৃক্ত করি, তাহলে আমরা এইরকম পরিস্থিতি থেকে উত্তরণের ক্ষেত্রে আরও ভালো ফলাফল পেতে পারি। ডক্টর তুহিন। এই জায়গায় আমি বলি, সেটা হচ্ছে যে এলাকাগুলোতে এরকম দুর্গত প্রবণ এলাকা, সেই জায়গাগুলো পিছিয়ে থাকা জনগোষ্ঠী, সরকার এগুলো দিকে কোনো রকম মনোযোগ দেয় না, সরকার আগামীতেও মনোযোগ দেবে না। আমি দর্শকদের বলি, যারা বিশেষ করে নদীপাড়ের মানুষ এই কথা শুনছেন, তারা জেগে উঠুন, তারা তাদের কণ্ঠস্বরকে একসাথে করুন, যৌথ কণ্ঠস্বর তুলে ধরুন, তাহলে আমরা মনে করি যে সরকার বাধ্য হবে সমতাভিত্তিক উন্নয়নের কার্যক্রম হাতে নিতে।
তাহলে এই জলবায়ুর অভিঘাতে যে নদীভিত্তিক সংকটগুলো আছে এগুলো দ্রুত সমাধান হতে পারে। মাহমুদুল হাসান। আমি এভাবে বলতে চাই, টেকনাফ থেকে তেঁতুলিয়া অথবা শ্যামনগর থেকে জাফলং, বাংলাদেশের প্রতিটি অঞ্চলই জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সামনের দিনগুলোতে আরও ক্ষতিগ্রস্তের মুখে দাঁড়াবে, কারো হয়তো বা কম, কারো হয়তো বা বেশি। কাজেই জলবায়ু পরিবর্তনের এই যুদ্ধে ব্যক্তিগত, পরিবার, সমাজ এবং রাষ্ট্র সবারকে একসাথে কাজ করতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ এই মূল্যবান আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক, আমরা শেষ করছি আমাদের আজকের আলোচনা। জলবায়ু পরিবর্তনজনিত যে প্রভাব আমাদের সকলকে সমানভাবে প্রভাবিত করে, তাই সকলের সমন্বিত উদ্যোগের মাধ্যমে স্থানীয় জ্ঞানকে কাজে লাগিয়ে, প্রযুক্তিকে কাজে লাগিয়ে জলবায়ু পরিবর্তনের এই চ্যালেঞ্জকে আমরা মোকাবেলা করতে পারবো।